প্রতিদিনের ন্যায় আজকে আমি এক বিজ্ঞানের একটি পর্ব নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে আহ, একটি বিষয় যে সায়েন্স এবং আর্টসের যে আপার প্রাইমারি টেট হয় সেখানে দুজনের কিন্তু আলাদা ক্রাইটেরিয়া থাকে। অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং সাইকোলজি ছাড়াও ওদের থাকে অঙ্ক এবং বিজ্ঞান, অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ফিজিক্স ও কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়ো। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে ওদের কোশ্চেন আসে। তাহলে আমরা 2015 সালের কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে সেখানে 90 থেকে 120 অর্থাৎ 30টি অঙ্ক দেওয়া হয়েছিল এবং 121 থেকে 150 অর্থাৎ 30টি বিজ্ঞানের প্রশ্ন দেওয়া হয়েছিল। তার মধ্যে বেশিরভাগ প্রশ্নই তাদের এসছিল জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান, অর্থাৎ বায়োলজি এবং ফিজিক্স। কেমিস্ট্রি থেকে খুব একটা কোশ্চেন কিন্তু তাদের আসেনি। তাই আজকে আমরা আহ, তাদের তাদেরই কোশ্চেন, অর্থাৎ যারা তোমরা সায়েন্স বিভাগের ছাত্র তাদের তারাও তো দেখবেই, তারা সাথে সাথে যারা পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এই সিরিজটা দেখবে। কারণ অনেক প্রশ্ন আছে যেগুলো আমি কি পয়েন্টের মধ্য দিয়ে বলে যাব, সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই তো? তাহলে আজকে শুরু করা যাক। বেশ, চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, মানে 121 থেকে শুরু হবে। হ্যাঁ, 121 থেকে যেহেতু শুরু হবে সেহেতু প্রথম প্রশ্ন যে কি, যে দেখো, রক্ত চঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ কি? অর্থাৎ রক্ত তঞ্চন, তঞ্চন মানে কি? তঞ্চন মানে জমাট বেঁধে যায়। তাহলে রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ কোনটি? বিলিরুবিন, প্রথমবিন, অ্যালবুমিন আর গ্লোবিউলিন। আগে বলো যে রক্ত তঞ্চন একটা ভিটামিন আছে যেটাই সাহায্য করে। অর্থাৎ আমি অপশন দিচ্ছি, এ হবে না ডি হবে না কে হবে? কোন ভিটামিন হবে? কোন ভিটামিন হবে? হ্যাঁ, ঠিক বলেছো যে কে হবে। রক্তজনের জন্য যে ভিটামিন সাহায্য করে সেটা হচ্ছে কে ভিটামিন। এবার প্রশ্নে আমরা কি দেখছি, যে রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ কি? রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ কি? দেখো ভালো করে, যে বিলিরুবিন, প্রথমবিন না অ্যালবুমিন না গ্লোবিউলিন। তাহলে তোমরা জানো যে রক্ত চঞ্চলের জন্য প্রয়োজনীয় পদার্থ হচ্ছে প্রথমবিন। হ্যাঁ, প্রথমবিন, এই যে এটা হচ্ছে রক্ত। এবার বলো বিলিরুবিন কি? বিলিরুবিন দেখো, শরীরে বিলিরুবিন এটা তো যকৃৎ থেকে তোমরা খরিত হয় জানো। আর বিলিরুবিনের যদি মাত্রা বেড়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কিন্তু আমাদের দেখবা শরীর হলুদ হয়ে আসে, তাই তো? অতিরিক্ত বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। হ্যাঁ, তাহলে কি হয়? শরীর হলুদ হয়ে গেলে আমরা জন্ডিসের লক্ষণ দেখতে পাই। তাহলে বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে আমাদের জন্ডিস হয়। এবার তোমরা বলবে যে স্যার, সে ঠিক আছে, বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস হয়। তাহলে কত বাড়লে জন্ডিস হয় বলবো আমরা? সেটাও ঠিক, একদম ঠিক। হ্যাঁ, তাহলে তোমরা এটা অবশ্যই খেয়াল করবে যে আমাদের মানব শরীরে 1 মিলিগ্রাম পার ডেকালিটার, বুঝলে? 1 মিলিগ্রাম পার ডেকালিটার, এটা কিন্তু স্বাভাবিক মানুষের বিলিরুবিনের মাত্রা। কিন্তু আমাদের যদি তার বেশি হয়ে যায়, যেখানে 3 মিলিগ্রাম পার ডেকালিটার, তখনই কিন্তু আমরা বলবো তার জন্ডিস হয়েছে। ঠিক আছে? এবার অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এইগুলো সবই কিন্তু রক্তের এক একটা করে প্রোটিন। ঠিক আছে? হ্যাঁ, রক্তে থাকা এক একটা করে প্রোটিন। এবার তো যদি আমি বলি যে গ্লোবিউলিনের কাজ কি? হ্যাঁ, গ্লোবিউলিনের কাজ সেরকম কিছুই নয়, যে লিভার ও কিডনির কার্যকারিতা ঠিক রাখা। তাহলে গ্লোবিউলিনের কাজ কি বললাম? লিভার এবং কিডনির কার্যকারিতা ঠিক রাখা। আর এটা কি করে গ্লোবিউলিনটা? যে রক্ত জমাট বাঁধার যে বিরুদ্ধে লড়াই, সেটা কিন্তু গ্লোবিউলিন করে থাকে। রক্ত জমাট বাঁধার পেছনে যে লড়াই, সেটা গ্লোবিউলিন করে থাকে। বেশ, পরবর্তী প্রশ্ন, অনাক্রমণতার জন্য দায়ী কোন কোষটি? অনাক্রমণতার জন্য দায়ী কোন কোষটি বলো? হ্যাঁ, অপশন দেখো, অপশনে কি দেওয়া আছে?
যে এ লিম্ফোসাইট, বি এরিথ্রোসাইট, সি থ্রম্বোসাইট, না সি ডি হেপাটোসাইট। আচ্ছা এখানে একটা আমি দেখো হেপাটোসাইট, এটা প্রায় অনেক পরীক্ষাতে এসছে রেলের এবং এসএসসির, যে হেপাটোসাইট কোনখানে, এই কোষটা কোথায় পাওয়া যায়? ঠিক আছে, কোথায় পাওয়া যায় এই কোষটা বলো? হেপাটোসাইট মনে রাখবে এটা লিভারে পাওয়া যায়। ঠিক আছে, লিভার, লিভার লয়সি, লিভার লেখে লয়সি, লিভার লয়সি ভয়াকার র, লিভার, তাহলে লিভারে পাওয়া যায়। লিভারে কি পাওয়া যায় না, তো হেপাটোসাইট এই কোষটা। আর এই দেখো এখানে আছে অনাক্রমণতার জন্য দায়ী কোষটি কোনটি? তাহলে অনাক্রমণতার জন্য দায়ী হচ্ছে, দেখবে টি লিম্ফোসাইট তোমরা পড়বে, এই টি লিম্ফোসাইটের দুটো ভাগ রয়েছে, সেই লিম্ফোসাইটই কিন্তু অনাক্রমণতার জন্য দায়ী। আর এরিথ্রোসাইট কি? দেখো এরিথ্রোসাইট হচ্ছে লোহিত রক্তটিকে আর এক নাম করে ডাকা যায়। অনেক প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আছে যে লোহিত রক্তের অপর নাম কি, এই চারটে অপশন দিয়ে দেবে, তাহলে তোমাকে কি করতে হবে যে এরিথ্রোসাইট। আর এই যে থ্রম্বোসাইট, এই থ্রম্বোসাইট তো আগেই পড়লাম, এই যে প্রথম বিন থেকে, হ্যাঁ প্রথম বিন, এটাই তো প্রথম বিন, এ দেখো প্রথম বিন, এখানে থ্রম্বোসাইট থেকে প্রথম বিন করিতে হয়। ঠিক আছে, প্রথমে কি করে এটা? এটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট, এটা ওই রক্ত জমাট বাঁধার জন্য সাহায্য করে। ঠিক আছে, তারপরে 123 নাম্বার প্রশ্ন দেখো, 123 নম্বর প্রশ্ন, দাঁড়াও তোমরা পড়ো, সবাই চেষ্টা করে পড়ো। হ্যাঁ, আমি পরিষ্কার করতে করতে তোমরা পড়া শুরু করবে। দেখো স্ত্রী লোকের একটি যৌন হরমোনের নাম। তাই স্ত্রী লোক, হ্যাঁ হরমোন কিন্তু আমাদের পুরুষ এবং স্ত্রী লোকের মানে আলাদা আলাদা শরীরে আলাদা আলাদা হরমোন রয়েছে। যেমন এখানে দেখো অ্যাড্রিনালিনটা উভয়ের শরীরেই পাওয়া যায়। দেখো এখানে গ্যাস্ট্রিনও তাই, কারণ গ্যাস্ট্রিন কি এইচসিএল, পাকস্থলীতে যে এইচসিএল হরমোন খরিত হয় সেটাই তো গ্যাস্ট্রিন হরমোন, যেটা আমাদের শরীরে বিপাক ক্রিয়াতে খুব সাহায্য করে। তাহলে এবার অপশনের মধ্যে দেখো টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, গ্যাস্ট্রিন না অ্যাড্রিনালিন। তাহলে স্ত্রী লোকের একটি যৌন হরমোনের নাম কি? এই টেস্টোস্টেরন কাদের? পুরুষের। তাহলে এই টেস্টোস্টেরনে কি হয়? হ্যাঁ, পেশি এবং হাড়ের বৃদ্ধি, এবং ছেলেদের বিভিন্ন জায়গায় মানে শরীরে বিভিন্ন স্থানে চুল অর্থাৎ দাড়ি গোঁপ এগুলো কিন্তু এই টেস্টোস্টেরনের সাহায্যেই গজায়। এবং পুরুষের যে পৌরসত্ব ভাব সেটাও টেস্টোস্টেরনের প্রভাবে আসে। তাহলে আমি কি কি বললাম? যে পেশি এবং হাড়ের বৃদ্ধি বললাম, ছেলেদের যে ছেলেদের শরীরে বিভিন্ন অংশে যে চুল গজানো অর্থাৎ দাড়ি গোঁপ এই সমস্ত জিনিসগুলো কিন্তু টেস্টোস্টেরন। আর কি বললাম? যে পুরুষের পৌরসত্ব এই বিষয়টা কিন্তু টেস্টোস্টেরনের দপ্তরে পড়ছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে টেস্টোস্টেরন তো হবে না। তাহলে আমি তো বললাম যে গ্যাস্ট্রিন দুজনেরই থাকা যায়। আর অ্যাড্রিনালিনকে কি বলা হয়? আপাতকালীন হরমোন। কেন বলে? যেন ওরা বিশেষ পরিস্থিতিতে যেন সবসময় সক্রিয় হয়ে থাকে, তাই তো? বিশেষ পরিস্থিতিতে সবসময় সক্রিয় হয়ে থাকে তার জন্য। তাহলে এবার এই উত্তরটা কি হবে? অবশ্যই স্ত্রী লোকের একটি হরমোনের নাম হলো প্রোজেস্টেরন হরমোন। কি হরমোন? প্রোজেস্টেরন হরমোন। আর গ্যাস্ট্রিন তো বললাম। বেশ, পরবর্তী প্রশ্ন, ফুসফুসীয় শিরায় রক্ত হৃৎপিণ্ডের ড্যাশ প্রকোষ্ঠে প্রবেশ করে। ভাবো এবার যে শিরা কি রক্ত বহন করে, আগে বলো শিরা কি রক্ত বহন করেন? অবশ্যই শিরা কি রক্ত বহন করে? হ্যাঁ ঠিক বলেছো, শিরা হচ্ছে সব সময় দূষিত রক্ত বহন করেন। কিন্তু তুমি তো বললে যে দূষিত রক্ত বহন করে স্যার, তাহলে বলো যে এখানে ফুসফুসীয় শিরা সেটা কি রক্ত বহন করে? এটাও কি দূষিত রক্ত বহন করে? না বন্ধুরা, এটা কিন্তু দূষিত রক্ত বহন করে না। এটা কিন্তু মাথায় রাখবে, ফুসফুসীয় শিরা দূষিত রক্ত বহন করে না, এটা বিশুদ্ধ রক্ত বহন করে। আবার ধমনীর ক্ষেত্রে দেখবে ধমনী কি করে? যে বিশুদ্ধ রক্ত প্রবাহিত করে। যেই ফুসফুসীয় লেগে গেল সেই কিন্তু ওর কাজ বিপরীত হয়ে গেল। যদি বলে ফুসফুসীয় ধমনী কি প্রবাহিত করে, কোন রক্তটা, তাহলে সেটা কিন্তু অবশ্যই করবে যে অশুদ্ধ রক্ত, অর্থাৎ সেটা কিন্তু বিশুদ্ধ রক্ত নয়। তাহলে ফুসফুসীয় শিরা বিশুদ্ধ করছে, ফুসফুসীয় ধমনী কিন্তু বিশুদ্ধ রক্ত নয়, অশুদ্ধ। হ্যাঁ, তাহলে দূষিত রক্ত যেটাকে বলছে। এবার আমরা অপশনের দিকে যাই। তাহলে ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনী বুঝলাম।
হ্যাঁ, এবার অপশনের দিকে যাই। দেখো এখানে বলে আছে প্রকোষ্ঠে কোন প্রকোষ্ঠে প্রবেশ করে, ডান অলিন্দে, বাম অলিন্দ, সাইনাস ভেনোসাস না নিলয়। তোমরা জানো যে সাইনাস ভেনোসাস আর নিলয় তো হবেই না, তাহলে হবে হচ্ছে কোথায়, কি হবে, হবে হবে ওই দুটো জায়গা থেকে, যে হবে ডান অলিন্দ না হলে বাম অলিন্দ। এবার তোমরা বলছো তাই তো, ডান অলিন্দে তো দূষিত রক্ত ঢুকে, তাই তো তোমাদের মতে, তাহলে দূষিত রক্ত কি ফুসফুসীয় শিরায় যায়? অবশ্যই যায় না। তাহলে এটার উত্তর কি হবে, বাম অলিন্দ। ঠিক আছে, বাম অলিন্দে, বাম অলিন্দে কি হয়, বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। তাহলে বাম অলিন্দে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। আচ্ছা, একটা জিনিস তোমরা মাথায় দেখবে যে ডান অলিন্দ আর ডান নিলয় কি কপাটিকা থাকে। ডান অলিন্দ, রাইট মানে রাইট প্লাস রাইট যেটাকে বলছে আর কি, রাইট প্লাস রাইট কি থাকে, হ্যাঁ, আর লেফট প্লাস লেফট, বলো। হ্যাঁ, রাইট প্লাস রাইট যেটা মানে ডান অলিন্দ ডান নিলয়, সেটাতে বলছে ত্রিপত্রক কপাটিকা, ত্রিপত্রক। ঠিক আছে, ত্রিপত্রক, ত্রিপত্রক। আর এটাই যেটা, এটাই যেটা ডান অলিন্দ, সরি বাম অলিন্দ বাম নিলয় বলছে, এটাই হচ্ছে দ্বিপত্রক। ঠিক আছে, দ্বিপত্রক, দয়ে বয়ে হস্যি, দ্বিপত্রক। তাহলে রাইট রাইট মানে হচ্ছে ডান অলিন্দ ডান নিলয় হচ্ছে ত্রিপত্রক, আর বাম অলিন্দ বাম নিলয় হচ্ছে দ্বিপত্রক। ঠিক আছে, হ্যাঁ বেশ। এবার পরবর্তী প্রশ্ন দেখো, যে 125 নম্বর, দাঁড়াও একটু, হ্যাঁ একটু পরিষ্কার করে নেই বোর্ডটা। হ্যাঁ ঠিক আছে, বেশ। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখবে, খাতায় লিখলে কিন্তু তোমাদের ভালো মনে থাকবে বেশি। হ্যাঁ, তাহলে প্রশ্নগুলো খাতায় লিখবে। 125 আপৎকালীন হরমোন, আপৎকালীন হরমোন কি? হ্যাঁ দেখো, আপৎকালীন হরমোন কি? অপশন এ থাইরক্সিন, অপশন বি ইস্ট্রোজেন, অপশন সি, কি বলেছে অপশন সি গ্লুকাগন, আর অপশন ডি হচ্ছে অ্যাড্রিনালিন। তাহলে কোনটা প্রশ্ন হবে, উত্তরটা হবে যে আপৎকালীন হরমোন কাকে, কাকে কোন হরমোনকে বলা হয়, বলো। আপৎকালীন হরমোন কাকে বলা হয়, যে অ্যাড্রিনালিন, তাই তো। এখানে কি উত্তর হবে, যে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন। তাছাড়া আরেকটু হরমোনগুলো সম্পর্কে জানবো, যে থাইরক্সিন, এস্ট্রোজেন, গ্লুকাগন, এগুলো সম্পর্কে একটু জেনে নেই। দেখো আয়োডিন যদি কম ক্ষরণ হয় তখন কিন্তু থাইরক্সিন আর পরিমাণ কিন্তু কমে যায়। ঠিক আছে, এই প্রশ্নটা প্রায় আসে যে আয়োডিনের প্রভাবে থাইরক্সিনের কিন্তু খুব বিশেষভাবে প্রভাব পড়ে। আর ইস্ট্রোজেন তো আমরা জেনে, আমরা প্রজেস্টেরন জেনেছি, এবার ইস্ট্রোজেন জানবো। ইস্ট্রোজেন কি হয়, যে মহিলাদের প্রজনন ক্ষমতা, মহিলাদের প্রজনন ক্ষমতা, তার মধ্যে ঋতুস্রাব পড়ছে, এই সমস্ত জিনিস যে মহিলাদের হয়ে থাকে, শারীরিক কার্যকারিতা, অ্যাকচুয়ালি এক কথায় যদি আমরা বলতে চাই, যে শারীরিক কার্যকারিতা, সেটাই কিন্তু কিসে থাকে, যে কিসে থাকে, অবশ্যই হ্যাঁ, যে ইস্ট্রোজেনে থাকে। এবং ইস্ট্রোজেন থাকে। এবার গ্লুকাগন কোথা থেকে খরিত হয়, প্রশ্ন আসে যে গ্লুকাগন কোথা থেকে খরিত হয়। অবশ্যই মনে রাখবে যে এটা আলফা কোষ, কোথা থেকে, আলফা কোষ, আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়। আর বিটা কোষ থেকে কি বলতো, ইনসুলিন। আলফা কোষ থেকে গ্লুকাগন, আর বিটা কোষ থেকে ইনসুলিন। আচ্ছা, এটা কি কাজ করে, হ্যাঁ বলো, গ্লুকাগন কি কাজ করে? হ্যাঁ, শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে। আচ্ছা, গ্লুকাগনের জন্য একটা এই হরমোন আর কি, ঠিক মানে গ্লুকাগন কোন হরমোন সাহায্য করে? হ্যাঁ, এটা মাথায় রাখবে যে ইনসুলিন, ইনসুলিন হরমোন। এই প্রশ্নগুলো, যে ছোট ছোট প্রশ্নগুলো বলছি তার সাথে সাথে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একজন লিখেছে, একজন বলেছে যে একবার উপরেরটা বলে দেবো, ঠিক আছে, তারও এক সেকেন্ড, উপরেরটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে ডান অলিন্দ, আমি কি বললাম, যে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে থাকে দ্বিপত্রক। তাহলে কি বললাম, বাম অলিন্দ, বাম অলিন্দ মানে হচ্ছে লেফট, লেফট আর লেফট। তাহলে লেফট আর লেফটের মাঝে কি থাকবে, কি বললাম, লেফট আর লেফটের মাঝে দ্বিপত্রক, দয়ে বয়ে হস্যি। হ্যাঁ, বাম আর
এটা হচ্ছে দ্বিপত্রক। বাম অলিন্দ আর বাম নিলয়, আর হচ্ছে ডান অলিন্দ, হ্যাঁ, আর ডান নিলয়ের মধ্যে হচ্ছে ত্রিপত্রক। বললাম তো, রাইট অলিন্দ, রাইট প্লাস রাইট, এটা হচ্ছে ত্রিপত্র, ত্রি, হ্যাঁ, ত্রিপত্র। তাহলে বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে দ্বিপত্র, ত্রিপত্র। বেশ, দাঁড়াও এক সেকেন্ড, পরিষ্কার করতে দেবো ওটা। বেশ, পরের প্রশ্ন দেখো, আমি আবার বলে দিলাম তোমাদেরকে, সুবিধা হবে। হ্যাঁ, বেশ, 126 কোশ্চেন দেখো, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাব। নিম্নলিখিত গুলির মধ্যে ফ্লোয়েমের অংশ নয়। এবার দেখো, চারটে অপশন রয়েছে, একটা হচ্ছে সিবনল, অপশন বি সঙ্গী কোষ, অপশন সি তন্তু, আর অপশন ডি হচ্ছে স্ক্লেরাইড। তাহলে নিম্নলিখিত কোনটির মধ্যে ফ্লোয়েমের অন্ত নয়? ফ্লোয়েম কি? গাছের দুটো অংশ, একটা হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়েম। জাইলেমের কাজ, হ্যাঁ, ফ্লোয়েমের কাজ কি বলো? আগে জাইলেমের কাজ বলো। জাইলেমের কাজ বলো। হ্যাঁ, ঠিক বলেছো। কি জাইলেমের কাজ? হ্যাঁ, যে পাতায়, সরি, এই ফ্লোয়েমের কাজ কি? যে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে প্রবাহিত করা। আর জাইলেমের কাজ কি? এটা তো ফ্লোয়েমের কাজ বললাম, যে পাতায় তৈরি খাদ্য। এবার পাতা থেকে যেহেতু গাছ কি করে, যে মাটির নিচ থেকে জল শোষণ করে এবং সূর্যালোকের সাহায্যে রান্না করে, তাই পাতাকে রান্নাঘর বলা হয়। কিন্তু যে রুট থেকে, অর্থাৎ মূল থেকে জলকে নিয়ে যাবে, সেটা কিন্তু জাইলেমের কাজ। সেটা কিন্তু কার কাজ? জাইলেমের কাজ। তাহলে নিম্নলিখিত কোনটির মধ্যে ফ্লোয়েমের অংশ নয়? ফ্লোয়েমে কিন্তু চারটে অংশ, আমি কি কি বলে দিচ্ছি। একটা হচ্ছে শিবনল, একটা সঙ্গী কোষ, একটা কি ফ্লোয়েম প্যারেনকাইমা, আর ফ্লোয়েম তন্তু। তাহলে কি কি অংশ? যে শিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এখানে তো তিনটে আছে, আর একটা নাই। কিন্তু এইটার কি উত্তর কোনটা হবে তাহলে? হ্যাঁ, ঠিকই, তোমরা সবাই ঠিকই বলছো, যে লাস্টেরটা উত্তর হবে, অর্থাৎ স্ক্লেরাইড, যেটাকে বলছে স্ক্লেরাইড। এটা কিন্তু কি, এটা এটা একটা সম্ভবত, আমি এটা হচ্ছে সম্ভবত বলছি, এটা হচ্ছে উদ্ভিদের ভাজক কলায় থাকে এই এই জায়গাটা। হ্যাঁ, স্ক্লেরাইড, এটা ভাজক কলায় আছে। হ্যাঁ, বেশ। তারপরে দেখো, কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান। আচ্ছা, প্রোটিন সংশ্লেষের স্থান যাওয়ার আগে এই ক্রোমোজোম কোথায় থাকে বলো তো একটু? হ্যাঁ, ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে। তাহলে নিউক্লিয়াসে, আচ্ছা, নিউক্লিয়াসকে কি বলা হয় কোষের? একদম, নিউক্লিয়াসকে কি বলা হয় কোষের? ঠিক, যে মস্তিষ্ক। নিউক্লিয়াসকে কোষের কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়। আর এখানে দেখো একটা আছে, রাইবোজোম। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এই যে কোষের প্রধান প্রোটিন সংশ্লেষণের স্থান, এটা কিন্তু রাইবোজোম উত্তর হবে। কিন্তু এই 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 যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম কি কি বললাম আমি? ক্রোমোজোম কোথায় থাকে? এত নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসকে কোষের শক্তিঘর বলা হয়। এই কি পয়েন্টগুলো ছোট ছোট, খুব একটা কঠিন কোশ্চেন আমি বলবো না ছিল, হ্যাঁ, তবে কিছু কোশ্চেন যেগুলো একটু কঠিন, হ্যাঁ, রয়েছে, তো আমি বলবো না যে কোনগুলো একটু কঠিন। বাট যদি তার প্রিপারেশন খুব ভালো ছিল, তাহলে তাকে কোনো কোশ্চেনই কঠিন লাগবে না। হ্যাঁ, তারপরে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে? আচ্ছা, রাইবোজোম কোথায় সংলগ্ন থাকে? অবশ্যই কোথায়? অমসৃণ অ্যান্ড্রোপ্লাজমীয় জালিকা। আচ্ছা আচ্ছা, এখানে বলো তো একটা জিনিস, যে লাইসোজোমকে কি বলে? লাইসোজোমটাকে কি বলা হয়? লাইসোজোমকে কি বলে গো? হ্যাঁ, কোষের আত্মঘাতী থলি। তাহলে কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। আর এখানে দেখো গলগি বডি। আচ্ছা, গলগি বডির কাজ একটু বলো কেউ? হ্যাঁ, আমি বলে দিচ্ছি গলগি বডির কাজ কি। জি, এটা প্রোটিন এবং লিপিডকে প্রক্রিয়াকরণ। হ্যাঁ, প্রোটিন, শরীরের মধ্যে প্রোটিন এবং লিপিড রয়েছে, সেটার প্রক্রিয়াকরণের কাজ হচ্ছে গলগি বডি। আমি প্রত্যেকটা অপশন, হ্যাঁ, যতটা সম্ভব আমি আলোচনা করে দিচ্ছি। এই প্রশ্নগুলো আমি যেগুলো আলোচনা করে দিচ্ছি, কোনো সময়ই ভাববে না যে শুধু আপার প্রাইমারির জন্য। এটা সমস্ত পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষার এই প্রশ্নগুলো আসেই আসে। হুম, এই বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসবে। আমি যে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি অবশ্যই দেখবে সব, ঠিক আছে? বেশ, তারপরে প্রশ্ন 129, যে যে ধরনের প্রাণীতে ত্বকীয় শোষণ দেখা যায়। আচ্ছা, কোন ধরনের প্রাণীতে ত্বকীয় শোষণ দেখা যায় গো?
অপশন এ তে দেখো সরীসৃপ, অপশন বি উভচর, অপশন সি পক্ষী, অপশন ডি স্তন্যপায়ী। আর ত্বকের শোষণ দেখা যায় তখন শীতকালের শোষণ আমাদের ছোটবেলায় পড়েছি আমরা যে দেখো ত্বকীয় শোষণ কিন্তু আমরা জানতাম যে ব্যাং। তাহলে ব্যাং কি ধরনের প্রাণী? ব্যাং কি ধরনের প্রাণী? উভচর, অবশ্যই উভচর। তাহলে ব্যাং কি ধরনের প্রাণী? উভচর প্রাণী। তাহলে উত্তর উভচর। ঠিক আছে, এটার উত্তর হবে উভচর। তারপরের প্রশ্ন, যে পর্বে প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায়। আচ্ছা বলো তো মেসোগ্লিয়া কাদের দেখা যায়? পরিফেরা, টিনোফেরা, নিডোফেরা, প্লাটিহেলমিনথিস। আচ্ছা একটা বলো তো প্লাটিহেলমিনথিস এর একটা নাম বলো, বলো একটা। হ্যাঁ, এটা মনে রাখবে যে ফিতা কৃমি, দেখো তোমরা এটা কিন্তু প্লাটিহেলমিনথিস, ফিতা কৃমি। হ্যাঁ, ফিতা লিখে দিচ্ছি, ফিতা কৃমি। এটা কিন্তু প্লাটিহেলমিনথিসের মধ্যে পড়ে। তাহলে ফিতা কৃমি কিসের মধ্যে পড়ে? প্লাটিহেলমিনথিসের মধ্যে। আর পরিফেরা, টিনোফেরা, নিডেরিয়ার একটা করে উদাহরণ বলো। হ্যাঁ, একদম পরিফেরার কিন্তু উদাহরণ সাইকন, পরীক্ষায় আসে। একটা পরিফেরার উদাহরণ বলো, তাহলে লিখতে হবে সাইকন। হ্যাঁ, অপশনেও থাকে সাইকন। আচ্ছা হাইড্রা কি ধরনের বলো তো? হাইড্রা সব সময় জানবে যে নিডেরিয়া। তাহলে এটা কি হবে? হাইড্রা। হাইড্রা। হ্যাঁ, হয়াকার লিখে দিলাম, হাইড্রা। তোমাদের মনে থাকবে। আর পরিফেরা, পরিফেরাটা কি বললাম? সাইকন। আমি লিখবো না, এখানে লেখার জায়গা নেই। আর টিনোফেরা কি? তাহলে এই পরিফেরা হলো সাইকন, নিডেরিয়া হলো কি? নিডেরিয়া বলো। হ্যাঁ, নিডেরিয়া বলতে হাইড্রা, আর প্লাটিহেলমিনথিস ফিতাকৃমি। গুড। এবার দেখো টিনোফেরা কি? টিনোফেরা কোনটা বলো? টিনোফেরা কি? আরে টিনোফেরার উদাহরণ সেরকম আসে না। তবে এই প্রশ্নটার উত্তর কি হবে? মেসোগ্লিয়া কোথায় দেখা যায়? এটা হবে নিডেরিয়া। ঠিক আছে, নিডেরিয়া। টিনোফ্রিয়া কি? টিনোফ্রিয়ার যদি আমি টিনোফোরার যদি একটি উদাহরণ দিতে বলি তাহলে কি হবে? না তো টিনোফোরার উদাহরণ তোমরা দিতে পারো বোরো বা হর্মিফোরা। তাহলে হর্মিফোরা বা বোরো এটাই টিনোফেরার উদাহরণ। এগুলো তো এক একটা করে কি নন কর্ডাটা, নন কর্ডাটা শ্রেণী। হ্যাঁ, যেটাকে বলে কর্ডাটা, নন কর্ডাটা, অর্থাৎ কি এই যে পরিফেরা, নিডেরিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, তারপরে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। হ্যাঁ, এগুলো সব এক একটা করে ভাগ। কিসের রাজ্য? যে অ্যানিমিলিয়া রাজ্য আছে সেই রাজ্যের দুটো ভাগ, একটা নন কর্ডাটার মধ্যে এগুলো পড়ছে, আর কর্ডাটার মধ্যে পড়ছে ইউরো কর্ডাটা, তারপরে সেফালো কর্ডাটা। এগুলো অত ডিটেলসে জানার দরকার নেই। এগুলো তোমরা 9-10 বই যদি কেউ ভালো করে পড়ে থাকো, 9-10 বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তো যে পর্বে তাহলে উত্তরে আমরা কি গেলাম? যে পর্বে প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায় তাকে কি বলা হয়? অবশ্যই নিডেরিয়া। তাহলে এইখানে আমি এত প্রশ্ন আলোচনা করছি যে তোমরা মানে ভাবতে পারছো না। যদি তোমরা প্রশ্নগুলো লিখতে পারো খাতায় তাহলে দেখবা যে আমি হয়তো 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সেটা 100টা হবে গিয়ে। হ্যাঁ, ঠিক আছে, বেশ। তারপরের প্রশ্ন দেখো কি লেখা আছে, যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে কি বলা হয়? আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে কি বলা হয়? আমি আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে কি বলা হয়? দাঁড়াও 1 সেকেন্ড, পরিষ্কার করে নেই। হ্যাঁ, কারণ তোমাদের পিডিএফটা পরে দিতে হবে আমাকে। যেহেতু পিডিএফটা আমাকে পরে দিতে হবে সেহেতু এখন থেকে পরিষ্কার করে নেওয়াই ভালো। হ্যাঁ, দেখো আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে কি বলা হয়? মাস্টার অফ সালফেট, মাস্টার অফ নাইট্রেট, মাস্টার অফ নাইট্রাইট, না মাস্টার অফ সালফাইট? অবশ্যই আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় মাস্টার অফ নাইট্রাইট। এবার আমি এটা এখানে সবাই ভাবছে যে আমি কেন এই সংকেতটা লিখে নিয়েছি। দেখো আমি যখন এখানে এতে লিখছি এটা ইম্পর্টেন্ট। Hg2 ব্র্যাকেটের মধ্যে NO2 আর নিচে হচ্ছে 2, এটা ইম্পর্টেন্ট। তার জন্য আমি এটা ভালো করে লিখে নিয়ে আছি যাতে তোমরা বুঝতে পারো। আর আমি জানি যে আমি যেগুলো লিখছি অনেকেই বুঝতে পারছো না, যারা কথা শুনছো তাদের তো বোঝার দরকারই নেই, আমি যেগুলো বলছি সেগুলোই ওখানেই লিখছি। হ্যাঁ, আমার কথা শুনে যদি কারো কেউ লিখতে পারো তাহলে তো কোনো অসুবিধাই নেই। তাহলে এটা কি বলা হয়? মাস্টার অফ নাইট্রাইট। এটা কেন বলে গো আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে মাস্টার অফ নাইট্রাইট আমরা কেন বলবো? হ্যাঁ, তোমরা মনে রাখবে যে মাস্টার অফ নাইট্রাইট কেন বলবো, কারণ সেই স্থিতিশীল মার্কিউরাস নাইট্রাইট। তাহলে কি বললাম? স্থিতিশীল মার্কিউরাস। কি বললাম? স্থিতিশীল মার্কিউরাস নাইট্রাইট কি করেছিল? আবিষ্কার করেছিল। তাহলে স্থিতিশীল মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিল। আর মার্কিউরাস নাইট্রাইটের সংকেত হচ্ছে এটা। কি বললাম? মার্কিউরাস নাইট্রাইটের সংকেত হচ্ছে এটা। এটা কিন্তু মাস্টার অফ নাইট্রাইট
এই ব্যক্তিটাকে বলে, কিন্তু এটা নাইট্রাইটের সংকেত নয়। আমি কিসের সংকেত বললাম? এটা হচ্ছে কিসের? মার্কিউরাস নাইট্রাইট, মার্কিউরাস, মার্কিউরাস নাইট্রাইট, মার্কিউরাস, মার্কিউ, দেখছো লেখা কিরকম হচ্ছে? মার্কিউরাস, বেশ মার্কিউ লিখে রাখলাম, তাহলে মার্কিউরাস নাইট্রাইট। তাহলে তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? কি বলছে? নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? বলো। কোনটি অপরিবাহী তড়িৎ? হ্যাঁ অবশ্যই, যে গ্যাস কার্বন হবে না এবনাইট হবে? তোমরা হঠাৎ করে দেখে বলবে যে না মাটি স্যার, মাটিতে তড়িৎ পরিবাহিত হয় না। না, মাটি উত্তর হবে না, খবরদার মাটি উত্তর হবে না এখানে। মানুষের দেহ, কেন? মানুষের দেহতে শর্ট হয় না, শক খায় না মানুষ, তাহলে কেন এই তড়িৎ অপরিবাহী হবে শুনি? গ্যাস কার্বন, গ্যাস কার্বনও হবে না, কিন্তু কি হবে? এবনাইট। এবনাইট কি বলতো? এবনাইট কি? এটা রাবার। তোমরা দেখেছো রাবার? এই রাবারকে যদি খুব উচ্চ তাপমাত্রায় গরম করা হয়, হ্যাঁ, তাহলেই সেটাকে কি বলে? এবনাইট বলা হয়। রাবারকে উচ্চ তাপমাত্রায় যদি গরম করা হয় বা উত্তপ্ত করা হয়, তখন তাকে কি বলা হয়? কি বলে বলো? হ্যাঁ, তখন তাকে বলা হয় তড়িতের অপরিবাহী, যেটা এবনাইট, তড়িতের অপরিবাহী। তারপরে প্রশ্ন, কোন পরিবাহীর বোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি হবে? এটা সবাই জানো যে এটা মুখস্থ করে নেবা, যদি কেউ বুঝতে চাও সেটা হবে যে জুলের সূত্র অনুসারে আমরা কি পাই? এইচ সমান আইআর স্কোয়ার টি। এইচ সমান কি? দাঁড়াও এক সেকেন্ড। এইচ সমান, এইচ সমান আই 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 সরি, ভুল হয়ে গেল একটু। না ঠিক আছে, এইচ সমান আইআর স্কোয়ার টি। এবার তোমরা বলবে এইচ মানে বা কি? এইচ, এখানে এইচ মানে হচ্ছে যে উৎপন্ন তাপ হবে, এই এইচ মানে হচ্ছে উৎপন্ন তাপ। আই মানে কি? আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, সরি, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। আর আর মানে হচ্ছে পরিবাহীর রোধ, আর মানে পরিবাহীর রোধ। তাহলে এইচ হচ্ছে তাপ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর মানে হচ্ছে পরিবাহীর রোধ, আর টি হচ্ছে টাইম অর্থাৎ সময়। হ্যাঁ, তাহলে এটা কিসের সূত্র অনুসারে? অবশ্যই জুলের সূত্র অনুসারে। ঠিক আছে, জুলের সূত্র অনুসারে এটা আমরা পেয়ে থাকি। তাহলে এটা কি হবে? এটা কি হবে? প্রবাহ মাত্রার সাথে বর্গের ব্যস্ত অনুপাতিক। তাহলে প্রবাহ মাত্রার সাথে বর্গের, সরি ব্যস্ত অনুপাতিক বলছি, সমানুপাতিক, অপশনই তো আছে সমানুপাতিক। তাহলে বর্গের প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, তাহলে বর্গের সমানুপাতিক। দেখো এটা বর্গ সমানুপাতিক। তাহলে প্রবাহ মাত্রা কোনটা? প্রবাহ মাত্রা এখানে কোনটা বললাম? প্রবাহ মাত্রা হচ্ছে আই, প্রবাহ মাত্রা আই। আর আর হচ্ছে পরিবাহীর রোধ, আই হচ্ছে, আর হচ্ছে পরিবাহীর রোধ, রেজিস্ট্যান্স যেটাকে বলছে। টি হচ্ছে টাইম, আর এইচ হচ্ছে উৎপন্ন তাপ। হলো। তার পরবর্তী দেখো, একটি নির্জল কোষের তড়িৎ চালক বল হলো, এখানে একজ্যাক্ট নাই, কিন্তু এটার উত্তর হবে 1.54। তাহলে কোনটা কাছাকাছি, কোনটা আছে দেখো তো, কোনটা আছে কাছাকাছি? 1.5, তাহলে 1.5 উত্তর হবে। হ্যাঁ, 1.5 উত্তর হবে। তারপরে দেখো, তারপরে প্রশ্নটা দেখতে শুরু করো, যে কি বলছে? অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন বল। আচ্ছা, তার আগে আমি কিছু এখানে দেখো প্রবাহ মাত্রার কিছু আমি বলে দিচ্ছি, যে বিভিন্ন ইউনিটগুলো খাতায় একটু লিখে নাও। যে রোধের এসআই একক কি? অবশ্যই জানবা যে ওহম। রোধের এসআই একক ওহম। তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার। তাহলে রোধের এসআই একক ওহম, তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার। আর তড়িৎ বিভব, তড়িৎ বিভব আর তড়িৎ চালক বল, এটা দুটোই এসআই একক হচ্ছে ভোল্ট। তাহলে তড়িৎ বিভব এবং তড়িৎ চালক বল এই দুটোরই এসআই একক ভোল্ট। ঠিক আছে, বেশ, আমি একটু এগুলো বলে দিলাম, কারণ তোমরা যদি লিখে নাও তাহলে সুবিধা হবে। বেশ, পরের প্রশ্ন দেখো। তাহলে এটা কি বললাম? ওই 1.5 ভোল্ট, তাই তো? আচ্ছা, ভোল্ট কিসের একক বললাম? একদম তড়িৎ বিভবের।
ঠিক বলেছো। বেশ, তারপরে প্রশ্ন যে অধিক উচ্চতায়, দেখো প্রশ্নটা, অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যায় কেন? কারণ কি? হ্যাঁ, অধিক উচ্চতায় গেলে কি হয়? বায়ুর চাপ কমে না বাড়ে? বলো। বায়ুর চাপ কি বলে? বায়ুর চাপ কি হয়? কমে। অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধির কারণে এটা হবে না, বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পাওয়ার কারণে এটাই হবে। হ্যাঁ, তাহলে বায়ুর চাপ তো কমছে, যত দূর তুমি এদিকে যাবা তত বায়ুর চাপ কিন্তু কমছে। হ্যাঁ, উপর দিকে গেলে। পরবর্তী প্রশ্ন যে নিম্নলিখিত গুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের খণ্ডিত, মানে দেহ খণ্ডিত কাদের? দেখো তো কাদের দেহ খণ্ডিত? হুম, অপশন এ তে দেখো লেখা আছে মোলাস্কা, অপশন বি তে কি লেখা আছে? একাইনোডোমার্টা না স্কেল স্কেল মেন্থিস, একে হেলমেন্থিস, ওটা হতো প্লেটি হেলমেন্থিস এর। আর অপশন ডি তে হচ্ছে অ্যানিলিডা। তাহলে এটা কোনটা? অ্যানিলিডা। আচ্ছা, অ্যানিলিডার উত্তর হবে এখানে। আর অ্যানিলিডা একটা উদাহরণ বলো তো অ্যানিলিডার প্রাণীর। হ্যাঁ, অ্যানিলিডা প্রাণীর একটা উদাহরণ হচ্ছে কি? কেঁচো হবে, কেঁচো। কেঁচো লিখতে পারো, হতে পারে জোঁক, হতে পারে অ্যানিলিডার মধ্যে। প্রায় কোশ্চেনে আসে যে একটা অ্যানিলিডা প্রাণীর উদাহরণ দেয়, দিয়ে চারটে অপশন দিয়ে দিল, হয়তো বলে দিল হাইড্রা, যকৃৎ কৃমি, গোলকৃমি না কেঁচো। তখন তোমাদেরকে কিন্তু এই অ্যানিলিডার ক্ষেত্রে কেঁচো করতে হবে, কেঁচো কিংবা জোঁক, এই দুটো হচ্ছে অ্যানিলিডা। আরো অনেক আছে, কিন্তু এই সচরাচর এই দুটো অ্যানিলিডা পর্বের অন্তর্গত। এখানে দেখো মোলাস্কা, মোলাস্কা তোমরা জানো যে শামুক। হ্যাঁ, শামুক। প্ল্যাটি হেলমেন্থিস, এইটা আমি বুঝতে পারছি না, এটা কি অপশন দিয়েছে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, মোলাস্কা হচ্ছে তোমার শামুক বললাম, মোলাস্কা অবশ্যই শামুক, সরি, মোলাস্কা অবশ্যই শামুক, মানে যে জল শামুক বা স্থল শামুক। তোমরা ভাববে আবার জলে যেটা পাওয়া যায় সেটা না, স্থলে যেটা পাওয়া যায়, অবশ্যই দুটোই, জল আর স্থল দুটোই হচ্ছে মোলাস্কার মধ্যে পড়ছে। আর কি বলো, একাইডোমারটা, এখানে একাইডোমারটার মধ্যে কি পড়ছে গো? তারা মাছ, তারা মাছ পড়ছে একাইডোমারটার মধ্যে। যে একাইনোডোমারটা এখানের মধ্যে পড়ছে কি? তারা মাছ। এটা মাথায় রাখবে, একাইনোডোমারটা এখানে তারা মাছ পড়ছে। আর এই মোলাস্কাতে কি বললাম? শামুক। আর একবার রিভিশন করিয়ে দিচ্ছি, মোলাস্কায় শামুক, একাইনোডোমারটা এটা হচ্ছে কি? শামুকের মধ্যে আবার দুটোই ভাববে, যে জল শামুক আর স্থল। অনেকে ভাবছো যে বারে বারে বলছি আমি এটা, যে জল শামুকও দিতে পারে, যে জল শামুক কোন চারটে অপশন দিয়ে দিল, মোলাস্কাই করতে হবে, স্থল শামুকের ক্ষেত্রেও মোলাস্কাই হবে। তাহলে আর একাইডোমারটা বলো। হ্যাঁ, এটা হচ্ছে তারা মাছ হিসাবে বলে, তারা মাছ। হ্যাঁ হ্যাঁ, এটা একাইনোডোমাটা হচ্ছে তারা মাছ। আর এটা আমি বললাম তো অপশন সি, আমি বুঝতে পারিনি কি, আমি শুনিনি কোনোদিন। হ্যাঁ, যে এই রকমের নাম। তবে এইটু শুনেছি আমি, প্ল্যাটি হেলমেন্থিস যদি বলতে স্কেলমেন্থিস না বলে, তাহলে আমি অবশ্যই বলতে পারতাম যে যকৃৎ কৃমি, ফিতা কৃমি এগুলো হবে। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু স্কেলমেন্থিস বলেছে আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ, এবার অপশন ডি দেখো অ্যানিলিডা, অ্যানিলিডার ক্ষেত্রেও তাই আমি বললাম যে কেঁচো, জোক এগুলো হবে। আর এই কোন পর্বের প্রাণীর দেহ খণ্ডিত, এটাও অ্যানিলিডা উত্তর হবে। তারপরে প্রশ্ন কি, যে অপশন 137 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত দাঁড়াও, হ্যাঁ, নিম্নলিখিত গুলির কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? নয়টা এমন করে দিয়ে আছে, দেখো এই নয়টা বুঝতেই পারবে না। বৈশিষ্ট্য বলে তোমরা কি করবে? এই প্রথমেই কর্ণছত্র পেয়েছি, একবারে টিক, আর এক্সামিনার একবারে আই দিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? এক্সামিনার কিন্তু দেওয়ার জন্য এই চিহ্নটা বসে আছে। হ্যাঁ, তাহলে অপশন তো ওটা হলো না, তাহলে কোনটা হবে? যে কর্ণছত্র, স্তন্যগ্রন্থি, না ত্রিপষ্টকযুক্ত হৃৎপিণ্ড, না লোম, কি হবে? হ্যাঁ, বলো। ঠিক, ত্রিপষ্টযুক্ত হৃৎপিণ্ড, ঠিক বলেছো। যে এটা কিন্তু স্তন্যপায়ীদের নয়। হৃৎপিণ্ড কটা স্তন্যপায়ীদের? বলো, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কটা? চারটে। তাহলে চারটে প্রকোষ্ঠ হৃৎপিণ্ডে, লোমও আছে, স্তনগ্রন্থি আছে, কর্ণছত্র আছে। হ্যাঁ, কারণ স্তন্যপায়ীরা স্তন মানে সবাইকে পান করায় স্তন্যপায়ীরা, তার জন্য তো স্তন্যপায়ী।
স্তনপান করার জন্য, তাই লোম আছে, আমরাই তো স্তন্যপায়ীর মধ্যে পড়ছি মানুষেরা, যাদের ডিম ফুটে বাচ্চা হয় না, যাদের সরাসরি বাচ্চা হয় আর কি, স্তন্যপায়ীর মধ্যে পড়ছে। তার মধ্যে বাদুড় ধরো আছে স্তন্যপায়ীর মধ্যে পড়ছে, এটা পাই পরীক্ষা আসে যে বাদুড় কি স্তন্যপায়ী পাখি, এসব আসে, স্তন্যপায়ী মনে রাখবে। কর্ণছত্র, কর্ণছত্র কি আমাদের কানের যে পাতা সেটাই কর্ণছত্র, অবশ্যই সেটাও এর মধ্যে পেয়েছেন। ত্রিপত্র, তা ত্রিপত্র হৃৎপিণ্ড কাদের আছে বলতো? অবশ্যই কাদের আছে? সরীসৃপ, সরীসৃপ প্রাণী, হ্যাঁ ওদের কি আছে যে দুটো অলিন্দ আর একটা নিলয়। তাহলে ত্রিপত্র হৃৎপিণ্ড কাদের আছে? যে সরীসৃপ প্রাণী, দুটো অলিন্দ একটা নিলয়। 138 কোশ্চেন দেখো যে নিম্নলিখিত কোনটির মধ্যে নিম্নলিখিতগুলির কোনটির অতিরিক্ত শ্বাস অঙ্গ অনুপস্থিত? তাহলে কি হবে? কই, মাগুর, রুই, শিঙি। তাহলে কি হবে যে কোনটির মধ্যে, কোনটির মধ্যে অনুপস্থিত? এই অনুপস্থিত, উপস্থিত পড়ো না, কই মাছ প্রথমে মেরে দিলাম, একবার একবার গুণ করে দেবে এক্সামিনার। হ্যাঁ, তাহলে কই মাছ, মাগুর মাছ, এগুলো তো অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। অতিরিক্ত শ্বাসযন্ত্র অনেকে বুঝতে পারছে না, আমি বলে দিই। অতিরিক্ত শ্বাসযন্ত্র তোমার দেখবে অনেক মাছ আছে কি হয় যে আমাদের ওরা তো জলে থাকে কিন্তু স্থলভাগেও কিছু সময় বেঁচে থাকতে পারে, ঠিক আছে? ল্যাটা মাছে, হ্যাঁ সরি, কই মাছ, মাগুর মাছ, তারপর শিঙি মাছ, এগুলো কিন্তু জলে ছাড়াও মানে আমাদের স্থলভাগেও বেঁচে থাকতে পারে অনেকটা সময়, সেটাই অতিরিক্ত শ্বাসযন্ত্র। মানে ওরা অক্সিজেনও নিতে পারে বাতাস থেকে, তাই। কিন্তু এখানে দেখো, এখানে অতিরিক্ত শ্বাসঙ্গ অনুপস্থিত কার? যা রুই মাছের, রুই মাছের অতিরিক্ত শ্বাসঙ্গ অনুপস্থিত। তাহলে উত্তর কি হলো? রুই মাছ। রুই মাছের কি অতিরিক্ত শ্বাসঙ্গ অনুপস্থিত। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ সিলিয়া? কোনটার গমনাঙ্গ সিলিয়া বলো তো? অপশন এ হাইড্রা, অপশন বি কেঁচো, অপশন সি প্যারামেসিয়াম, অপশন ডি অ্যামিবা। তাহলে সিলিয়া কার? সিলিয়া কার? হ্যাঁ, সিলিয়া কার? সিলিয়া হচ্ছে অবশ্যই প্যারামেসিয়াম। তাহলে প্যারামেসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। আচ্ছা বলো তো কেঁচোর গমনাঙ্গের নাম কি? প্রায় পরীক্ষায় কোশ্চেন আছে, বলো কেঁচোর গমনাঙ্গের নাম কি? হ্যাঁ, কি বলে, কি বলে? লিখে দিলাম, দাঁড়াও। সিটা বা সিটিয়া, সিটা বা সিটিয়া, এটাকে বলা হয় কেঁচোর গমনাঙ্গ। আচ্ছা বলো তো অ্যামিবার গমনাঙ্গের নাম কি? অবশ্য মনে রাখবে সিউডোপোডিয়া। অ্যামিবার গমনাঙ্গের নাম সিউডোপোডিয়া। দোন শয়ে হস্যি হর্ষু সিউ ডো, ডো কার ডো, প ডয়সি উন্তুষ্ট একা, সিউডোপোডিয়া অ্যামিবার গমনাঙ্গের নাম। আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, তার প্রত্যেকটা তোমরা যদি দেখো যে প্রত্যেকটা প্রশ্ন তার যে অপশনগুলো নিয়ে অ্যানালাইসিস, আমি মনে হয় না ইউটিউবে এরকম ভাবে কেউ অ্যানালাইসিস করেছে। বেশিরভাগ ইউটিউবে তুমি ভিডিও পাবে, দেখতে পাবে যে শুধু প্রশ্নটা অপশনটা টিক করে বেরিয়ে গেছে, প্রশ্নটার অপশনটা টিক করে বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি এটা করছি না। আমি কি করছি, যদিও যদি এখান থেকে কোশ্চেন অবশ্যই এরকম ধরনের কোশ্চেন আসবে এবং অনেক মানে পার্সেন্ট চান্স থাকে, অনেক বেশি থাকে যে এখানের কোনো একটা কোশ্চেনগুলোকে মডিফাই করে দেওয়ার। তো মডিফাই করার লেগে তাহলে অপশনগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখো 30টা কোশ্চেন আমি 4টে অপশন করে নিয়ে আমি বাদ দিলাম ওই প্রশ্নটা, 4 30 100 করি, মানে 30টা কোশ্চেন করে তোমরা 100+ এমসিকিউ সলভ করে নিচ্ছ আমার সাথে। হ্যাঁ, তাহলে দেখো, হ্যাঁ তাহলে তারপরে 140 পিত্তরসের ক্ষরণের জন্য দায়ী অঙ্গ যকৃৎ, বৃক্ক, অগ্ন্যাশয়, পাকস্থলী। পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয় বলো গো? হ্যাঁ, যকৃৎ। যকৃৎ থেকে কিন্তু পিত্তরস ক্ষরিত হয়, এটা মাথায় রাখবা যে যকৃৎ থেকে পিত্তরস ক্ষরিত হয়। আচ্ছা আচ্ছা, পাকস্থলীতে কি কাজ করে? পাকস্থলী আমাদের HCl, HCl, যেটা কি হয় যে আমাদের পরিপাকে সাহায্য করে। অগ্ন্যাশয়কে কি বলা হয়? হ্যাঁ, আইলেস হ্যাঙ্গার। হ্যাঁ, এই যে এটা অগ্ন্যাশয়কে বলা হয়। বৃক্কর কাজ কি? বৃক্কর রক্ত পরিশোধন। তারপরে দেখো ইউরিয়া থেকে, হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, তারপর 141 দেখো, দুটি পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থটি কি? অবশ্যই বিকর্ষণ কখন হয়? যখন এক সমমেরু, কোনো দুটো চুম্বক ক্ষেত্রে সমমেরু যখন
একসাথে যদি চেষ্টা করো যে এ করার জন্য, ঠেকানোর জন্য, তাহলে কিন্তু সেটা বিকর্ষণ হবে। তাহলে অবশ্যই দুটোই কি হবে, চুম্বক হতে হবে, দুটোই চুম্বক হবে, অবশ্যই দুটোই চুম্বক হবে। তারপরে দেখো যে ব্যাটারির কি বলেছে, ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে কি যুক্ত থাকে, ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে কি যুক্ত থাকে, কি বলে, কি যুক্ত থাকে? ক্যাথোড হবে না অ্যানোড হবে, বলো, ক্যাথোড হবে না অ্যানোড হবে, কোনটা হবে? এটা না এটা? দুটোর মধ্যে তোমরা তো জানছো যে এই দুটোর মধ্যে উত্তর হবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে উত্তর হবে। কিন্তু কিন্তু কোনটা উত্তর হবে, ক্যাথোড হবে না অ্যানোড হবে? হ্যাঁ অবশ্যই, যে ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত, এটা কি বলে, অ্যানোড, ক্যাথোড নয়। তাহলে ক্যাথোডটা হলো না। ক্যাথোড কি হবে, এটা মাইনাস, অ্যানোড হচ্ছে প্লাস। তাহলে অ্যানোড হচ্ছে প্লাস আর ক্যাথোড হচ্ছে মাইনাস। আচ্ছা, এবার দেখো, তারপরে দেখো যে কোন প্রশ্নটা, হ্যাঁ তারপরে প্রশ্ন, ক্যাসপিয়ান পটি কি উপাদানের দ্বারা গঠিত? অবশ্যই ক্যাসপিয়ান পটি, ওটা কি দিয়ে উপাদান দ্বারা গঠিত? সবেরিন, ঠিক আছে, সবেরিন, এই যে সবেরিন উপাদান দ্বারা গঠিত। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে সবুজ উদ্ভিদ নয়, পদ্ম, স্পাইরোগাইরা, অ্যাগারিকাস না ফান? অবশ্যই পদ্ম তো সবুজ, ফানও সবুজ, হলে স্পাইরোগাইরা না অ্যাগারিকাস, এটা তোমাদের কনফিউশন হতে পারে, কিন্তু সেই কনফিউশন দূর করার জন্য আমি আছি। আর এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অ্যাগারিকাস, অ্যাগারিকাস উত্তর হবে। দাঁড়াও, 144 শেষ হয়ে গেল। 145, ইউক্যারিওটিক কোষে কোন অঙ্গাণু সবাত শোষণের জন্য দায়ী? সবাত শোষণের জন্য দায়ী কোন অঙ্গাণু? এটা হচ্ছে কি, ক্লোরোপ্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলকি বডি না লাইসোজোম? আমরা কিন্তু এই গলকি বডিরও কাজ পড়ে আছি। লাইসোজোম কি, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। আর এই উত্তরটা কি হবে, যে মাইটোকন্ড্রিয়া উত্তর হবে। আর ক্লোরোপ্লাস্টিড কি, প্লাস্টিড দেখবা উদ্ভিদের মধ্যে তিনটে প্লাস্টিড থাকে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের রং সবুজ হয়, ক্রোমোপ্লাস্টিডের রং কি হয়, সবুজ ছাড়া বাকি হয়, এবং লিউকোপ্লাস্টিড কি হয়, বর্ণহীন। হ্যাঁ, তাহলে ক্লোরোপ্লাস্টিড হচ্ছে সবুজ, ক্রোমোপ্লাস্টিড হচ্ছে সবুজ ছাড়া যে সমস্ত রং বেরঙের জিনিস তৈরি হয় সেটা গাছের, সেগুলো ক্রোমোপ্লাস্টিড থাকে। আর যে বর্ণহীন গাছের অংশ সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। কোন পদার্থ বাকি বল নামে পরিচিত? অবশ্যই হীরক হবে না, সোনা হবে না, ফ্লোরিন হবে না, গ্রাফাইট? এটা হবে ফুলেরিন, ঠিক আছে। ফুলেরিনের সংকেত মনে রাখবে, প্রশ্ন আছে। ফুলেরিনের সংকেত হচ্ছে C60, ফুলেরিনের সংকেত। তাহলে ফুলেরিনের সংকেত, কার্বনেরই একটি রূপভেদ এটা ফুলেরিন, ঠিক আছে, ফুলেরিন হচ্ছে কার্বনের রূপভেদ, আর এটা সংকেত হচ্ছে C60। তারপরে প্রশ্ন, বারুদের উপাদানগুলি কি কি? কার্বন, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, অপশন বি কার্বন ও সালফার ও বিসমাথ, অপশন সি কার্বন, সালফার ও নাইটার, অপশন ডি সালফার, সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট। অবশ্যই এটা কি হবে, যে এই প্রশ্ন বারুদের উপাদান কি, এগুলো মুখস্থ করে নিতে হবে। এটা হচ্ছে কার্বন, সালফার এবং নাইট্রেট, নাইটার, ঠিক আছে। পরে প্রশ্ন 148, রকেটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কি? রকেটে কি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেন, তরল কার্বন ডাই অক্সাইড না তরল হিলিয়াম? এটার উত্তর হবে তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন কিন্তু রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। তারপরে প্রশ্ন দেখো, পরমাণু, পরমাণু সম্পর্কে একটু আলোচনা করতে হবে। পরমাণু তিনটে জিনিস থাকে, একটা প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। হ্যাঁ, নিউট্রনকে কেন্দ্র করে এই প্রোটন ইলেকট্রন গুলো ঘোরে। বেশ, তাহলে পরমাণুর ভেতরে স্থির কক্ষ, হ্যাঁ এখানে পরমাণুর প্রশ্নটা দেখুন 149 নম্বরের, যে আমি প্রশ্নটা হয়তো ভুল পড়ছিলাম মনে করলাম, না ঠিকই পড়ছিলাম, যে পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের, পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা কে দেন? কি হবে, রাদারফোর্ড, ডাল্টন, নিলস বোর না টমসন? অবশ্যই যে পরমাণুর ভিতরের, হ্যাঁ কি বলে আছে, আরেকবার পড়ে দিচ্ছি প্রশ্নটা, যে কি পড়ছি, এক সেকেন্ড। হ্যাঁ, পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা কে দেন, তাই তো। এখানে প্রশ্নের উত্তর কি হবে, উত্তর হবে নিলস বোর।
কত সালে জানো? 1913 সালে। হ্যাঁ, কত সালে দেন? 1913 সালে। সাল তো আসবে না, ইতিহাসে প্রশ্ন নয়। প্রশ্ন আসবে যে কে দিয়েছিল। তাহলে এটা হবে নিলস বোর। আচ্ছা, রাদারফোর্ডকে কি বলে জানো? রাদারফোর্ড কি আবিষ্কার করেছিল? হ্যাঁ, আলফা রশ্মি, বিটা রশ্মি, তেজস্ক্রিয়তা, এগুলো সব রাদারফোর্ড আবিষ্কার করেছিল। তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেল আছে, এগুলো রাদারফোর্ডের। আর ডাল্টন, ডাল্টন কি? ডাল্টন হচ্ছে পারমাণবিক তত্ত্ব, যেটাকে বলছে ডাল্টন। তাহলে ডাল্টন কি আবিষ্কার করে? পারমাণবিক তত্ত্ব। আর একটা প্রশ্ন প্রায় আসে যে ইলেকট্রন কে আবিষ্কার করে, ইলেকট্রন কে আবিষ্কার করে। প্রোটন তো স্যাডউইক জানি, তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন এখানে উত্তর আছে, এই দেখো, জে জে টমসন। কি করে আছিল? ইলেকট্রন আবিষ্কার করে আছিল। ইলেকট্রন আবিষ্কার করে আছিল হচ্ছে জে জে টমসন। এবার তারপরে প্রশ্ন, কঠিনে কঠিন দ্রবণের উদাহরণ হলো। কঠিনে কঠিন দ্রবণ, কুয়াশা, ধোঁয়া, বায়ু না ব্রোঞ্জ? কুয়াশা, ধোঁয়া, ব্রোঞ্জ না বায়ু? এই চারটে অপশন রয়েছে, কুয়াশা, ধোঁয়া, ব্রোঞ্জ না বায়ু। তা তোমরা প্রথমে কুয়াশা, ধোঁয়া কেন কঠিন কঠিন হবে? এগুলা তো গ্যাসীয় জিনিস, বায়ু তো গ্যাসীয় জিনিস, তাহলে এত সহজ প্রশ্ন, তাহলে প্রশ্ন তো পড়ার দরকার নাই, উত্তর এমনি বলছে আমাকে চিৎকার করে যে আমি উত্তর। ব্রোঞ্জ, ব্রোঞ্জ কি মিশিয়ে হয় গো? তামা আর তিন, মানে তামা, যেটাকে বলছে তামা আর তিন, তিন মিশিয়ে হচ্ছে ব্রোঞ্জ হয়। তাহলে তামা আর তিন মিশিয়ে ব্রোঞ্জ হয়। তাহলে আজকে পর্বটি তোমরা কেমন লাগলো বলবে, জানাবে। কোথাও যদি আমার পড়ানোর ক্ষেত্রে তোমাদেরকে মনে হয় যে এই জায়গাটায় ভুল হচ্ছে, আরো আহ, সুধার প্রয়োজন আছে, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, কেমন? আর একটা কথা বলি, যে এই প্রশ্নগুলো আমি শুধু ইউটিউবে দেখে নিলাম, অবশ্যই সেটা করবে না। এই প্রশ্নগুলো শুধু আপার প্রাইমারির জন্য নয়, এই প্রশ্নগুলো সমস্ত পরীক্ষায়, বিজ্ঞানের বেশিরভাগ প্রশ্ন, আমি যে স্লাইডটা 30 নম্বরে করালাম, তুমি প্রত্যেকটা পরীক্ষা, কলকাতা পুলিশ দেখো, ডাব্লিউপি দেখো, মিসলেনিয়াস বলো, এখান থেকে দুটো একটা কোশ্চেন আছে আছে আমি যে কথাগুলো বলেছি আর যে প্রশ্নগুলো করালাম, মানে প্রায় 100-র উপর প্রশ্ন করিয়েছি। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই। 100 না হলেও হ্যাঁ 70-80 তো হবেই, কারণ 30টা প্রশ্ন হলে প্রত্যেকটা প্রশ্ন থেকে আমি মিনিমাম 3-4টা করে কি পয়েন্ট বলেছি। হ্যাঁ, তো আমি কত সংখ্যায় যাচ্ছি না, তোমরা এটুকু মনে রাখো যে যেহেতু আমাদের সামনে পরীক্ষা, সেহেতু পড়তে আমাদেরকে সব হবেই। হ্যাঁ, পড়তে আমাদেরকে সব হবেই। তাহলে এখন থেকেই পড়াটা শুরু করা ভালো, তাই না? এখন থেকেই পড়াটা শুরু করা ভালো। আর কি বলছিলাম, যে আমরা বিশেষ করে ম্যাথামেটিক্সটা বললাম তোমাদেরকে যে দেব, তবে আমি ম্যাথামেটিক্সটা এখন দিতে পারছি না, তার জন্য দুঃখিত। হ্যাঁ, যাই হোক, চেষ্টা করব খুব তাড়াতাড়ি ম্যাথামেটিক্সের ভিডিওটা দেওয়ার জন্য। হুম, বেশ, তাহলে ধন্যবাদ। হুম, সবাই সিরিজগুলো দেখতে থাকো, তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করে দাও, এবং লাইক সাবস্ক্রাইব তোমরা কিন্তু করতে থাকো এবং তাদেরকেও বলো। হ্যাঁ, এটাই তো ছাত্র এবং শিক্ষকের মধ্যে ভালোবাসার সম্পর্ক। বেশ।